সকলকে স্বাগত। আজকের আমাদের এই পর্বে আমাদের সাথে আছেন আমাদের উদয়পুর তথা ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, তৎসঙ্গে একজন শিক্ষিকা এবং আমাদের সকলের অনুপ্রেরণা আমাদের প্রতিভা মহোদয়া। নমস্কার মহোদয়া, আমাদেরকে আপনার মূল্যবান সময় কিছুটা সময় দেওয়ার জন্য। এখন আমরা আপনার কাছে জেনে নেব যে আপনি আপনার নাটকে আসা বা আপনার জীবনের অংশ হিসেবে নাটককে বেছে নেওয়ার কিছু কারণ। আচ্ছা, তোমাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। নাট্য জগতে আসা বলতে নাটকটা হচ্ছে চলমান বাস্তব জীবনের সত্যি কথা। সেই জন্য নাটকটা একটা আমি ইচ্ছে করে বেছে নিয়েছি এই কারণে, যেটা থেকে অনেক শিক্ষণীয় আছে। তারপরে আরও অনেক কারণ আছে, পারিবারিক ঝামেলা যাই বলো না কেন সব দিক থেকে ম্যানেজ করে নাটক করেছি আমি। এবং এটা আমার একটা কি বলবো, আমার কাছে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। নাটক করব এবং সবাই যাতে নাটক দেখে আর নাটক বুঝে, বাড়ি ঘরেরও যাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয় বা মানে আছে না বাধার সৃষ্টি হয় পারিবারিক দিক থেকে, এগুলো যেন না হয়। এই জন্যই আমি নাটকে আসা এবং নাটকটাকে চয়েস করা। আমি অনেক নাটক করেছি। আচ্ছা, আপনি মানে আমাদেরকে এটাই বার্তা দিলেন যে নাটকে থাকলে আমাদের মনটাও অনেক ভালো থাকে। নিশ্চয়ই, হ্যাঁ, এটাও একটা কারণ। আচ্ছা মহোদয়, আপনার কাছে আরেকটা প্রশ্ন করছি। আপনি একাধারে শিক্ষিকাও আবার নাট্যকর্মীও, তো দুটো দিকে আপনি কিন্তু খুব পারদর্শী। ঠিক আছে, এর মধ্যে আপনার মানে চালিকা শক্তির উৎসটা কি, সেটা যদি আমাদের কাছে একটু শেয়ার করেন ভালো হবে। আমার চালিকা শক্তির প্রধান উৎস হচ্ছে আমার হাজবেন্ড। কেমন, ওনার থেকে অনেক কিছু আমি শিখেছি। এবং যেহেতু উনি সাংস্কৃতিক সংস্থার সঙ্গে জড়িত, আর আমি একটু ওইগুলি প্রিয় আর কি, ওই সমস্ত ভালোবাসি, এজন্য আমি ওইগুলির সঙ্গে জড়িত হতে হতে শেষ পর্যন্ত নাটকেই জয়েন করলাম। ওই নাট্য সংস্থার যেখানে আমি প্রথম নাটক করেছি সেটার সম্পাদক ছিলেন আমার কর্তা মহোদয়। আর আমার পারিবারিক থেকে কোনো ঝামেলার সৃষ্টি হয়নি, কারণ সবটা দিক আমি ম্যানেজ করে তারপর নাটক করেছি। আর বর্তমান যুগে দেখেছি নাটক করতেই দেয়ই না, ঝামেলা, অশান্তি, অনেক রকম পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু এগুলো ভুল ধারণা। নাটক করলে, মানুষের সঙ্গে মিশলে আর মানুষকে কিছু দিলে, নাটকের মাধ্যমে আমরা যেটা দিতে পারি, দিলে পরে মানুষ কখনো খারাপ হয় না। অনেক পরিবারের গার্জিয়ানদের ভুল ধারণা আছে, এগুলো আমি বলবো এগুলো ভুল ধারণা। নাটক করলে, গান বাজনা করলে কোনো সময় অন্য কিছু নষ্ট হয় না বা পারিবারিক কোনো অসুবিধার সৃষ্টি হয় না, যদি আমার মনটা ঠিক থাকে। আমরাও আপনাকে এই কথাটা জিজ্ঞেস করব ভেবেছিলাম যে আমাদের অনেক অভিভাবকরা মনে করেন যে নাটকে জড়িয়ে থাকলে পড়াশোনার ক্ষতি হয়। তো আপনি এটাই বলতে চাইছেন যে নাটকে থাকলে আমাদের পড়াশোনার কোনো ক্ষতি হয় না, আমাদের মন যদি ঠিক থাকে, লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে সেটা কোনো কিছুর মধ্যে বাধা হয়ে দাঁড়ায় না। পড়াশোনাটা তো অবশ্যই দরকার, এটা ছাড়া তো জীবনে চলবে না। এটার সঙ্গে চলতে হলে আমাকে আনুষঙ্গিক যা আছে সেগুলো ম্যানেজ করে চলতে হবে। আমি পড়াশোনা বাদ দিয়ে শুধু নাটক করবো, এটা আবার আমি মানি না। পড়াশোনার সাথে সাথে নাটকও চালিয়ে যেতে হবে, কারণ নাটক করলে মন ভালো থাকে, অন্যকে ভালো কিছু দেওয়া যায়, নিজেরও আনন্দ থাকে। আর নাটক করলে পড়াশোনা খারাপ হবে না, বরঞ্চ ভালো হবে। আমি একদম জোর গলায় বলতে পারি। আমি একদিকে স্কুলে যেতাম, স্কুলে বাচ্চাদের আমার বিনা পয়সা ওরা আমাকে করতো না, আমাকে বেতন দিত, চাকরি করতাম বা ক্লাস করা হতো, এর বিনিময়েই আমি ক্লাস করেছি, পড়াশোনা করেছি, বাচ্চাদের পড়িয়েছি, বাচ্চাদের নাটক করিয়েছি, নিজের ঘর সামলিয়েছি। আমরা 51বর্তী পরিবার ছিলাম যখন আমি নাটক করি। কাজেই 12 জন যেখানে খাওয়ার লোক, সেখানে আমাকে নিশ্চয়ই অনেক কিছু করতে হয়েছে। অবশ্যই ওগুলো ম্যানেজ করে নিজের সন্তানদের চালিয়ে, হাজবেন্ডকে সবকিছু করে, আমার ভাসুর শ্বশুর সবাইকে সবকিছু করে তারপর আমি নাটক করেছি।
স্কুলে তো গিয়েছি, সবটা পেরেছি, একমাত্র কি বলবো ঠাকুরের দয়া হয়তো। আর আমিও একটু মানে কি বলবো, আমি একটু এরকমই ছিলাম, যাব করব, যা আছে কবলে তাই হবে, এরকম ভাবতাম আমি সবসময়। অর্থাৎ আমরা এটাই জানতে পারলাম যে আমাদের লক্ষ্য যদি স্থির হয়, আমাদের সামনে কোনো বাধাই বাধা নয়। নিশ্চয়ই না। এখন মধ্যে একটা সমস্যা, মানে বেশিরভাগ বউদের ক্ষেত্রে, বউরা যদি নাটক করতে যায় তাহলে হয়তো মানে শ্বশুরবাড়ির মানে কিছু কিছু প্রবলেম, সমস্যার সম্মুখীন হতে হয়। তো এর মধ্যে যদি মানে আপনি যদি কিছু একটা বউদের উদ্দেশ্যে যদি কিছু একটা বার্তা দেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরাও তো বউ, একান্নবর্তী পরিবারে। বউ হয়ে সবকিছু সংসারের যেমন কাজ চুকিয়ে সবাইকে সন্তুষ্ট করে আমি নাটক করব, এটাতে আপত্তি থাকার তো কোনো কারণ নেই। এটা তো ভালো জিনিস, এটাতে ভালো হবে, এটা করলে কোনো কিছু নেই। কারণ আমি তো এরকম করেছি, আমি যেটা করেছি তোমাদেরও সেটা বলছি। নাটক আমি যদি সবকিছু সামলে নাটক করতে পারি, এটা আমার পার্সোনাল ক্ষমতা, আমি করবো না কেন? করবো আমি অবশ্যই, আমার সবটা দিক ম্যানেজ করে করব, আমি বাদ দিয়ে কোনো কিছু করবো না। আমার শ্বশুর শাশুড়ি বাচ্চা হাজবেন্ড সবাইকে ম্যানেজ করে তারপর আমি নাটক করব। আমি আমার এক কাজকর্ম একদিকে পড়ে রইলো, আমি নাটক নাটক করে পাগল হলাম, এটা না। সবটা ম্যানেজ করে আমি ধীরে স্থিরে সব কিছু করবো। আর নাটক করলে করা যায় না, বা শ্বশুর শাশুড়ি ভাসুর ওরা মানবে না, এটা আমার মনে হয় এটা ভুল ধারণা। এটা ম্যানেজ করে চলতে পারলেই সবার সবার মনে এটা দাগ কাটবে যে না, এটা ভালো জিনিস। বলো দিতে আর কি বলবে? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা এখনো মানে আমাদের অনেক গ্রামাঞ্চলের মেয়েরা যখন নাটক করতে যায়, আমাদের সমাজের দিক দিয়ে বা পারিবারিক দিক দিয়ে বাধা আসে, ওদের ওদের ইচ্ছে থাকে তবুও ইচ্ছে সত্ত্বেও ওরা করতে পারে না। তখনকার সময় আপনি যখন থেকে নাটক শুরু করেছেন, আপনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন এবং সেগুলো কিভাবে কাটিয়ে উঠেছেন, এই বিষয়ে যদি বলেন। আমি অনেক কিছু সমালোচনার সম্মুখীন হয়েছি, ওগুলিকে আমি ভয় পাইনি। ওগুলো করবি, আমার ধারণাগুলো করবি, আমি একবার করি না, পরে তো আছি, যা হবে। আমি ওগুলোকে কোনো সময় গ্রাহ্য করিনি, কেয়ার করিনি। আর তাছাড়া দ্বিতীয় কথা হলো, নিন্দুকে নিন্দা করবে, সমালোচকরা সমালোচনা করবে, তার জন্য আমি আমার আনন্দময় জীবনটাকে থামিয়ে রাখবো না, আমি চলবো। আমি এটা ভালোবাসি, আমি চলবো। এখন তো ওরাই আমাকে প্রশংসা করে উল্টা, কি করে সামলিয়েছো জানি তুমি, ওরাই উল্টা আমাকে এগুলো বলে। আমি তো নাটক করি আজকে ধরো 40 বছর আগের কথা বলছি। আগরতলায় দৌড়ে গিয়েছি নাটক করার জন্য, দুর্গাবাড়িতে যাত্রা করেছি, এমন জায়গায় নেই যেখানে আমি না গিয়েছি। কিন্তু আমি আমার পারিবারিক সব সমস্যা সবকিছু সমাধান করে তারপরে গিয়েছি, যাতে আমাকে কেউ দোষারোপ করতে না পারে। আর আমি ঠিক থাকলে ভালো তো জগৎ ভালো, আমি ঠিক থাকলে কেউ আমাকে কিছু করতে পারবে না। এটাই আর কি। আমি যারা মনে করে যে পরিবারের যারা মনে করে নাটক করলে বা বউ খারাপ হবে, বউ কাজ করবে না, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। বউ কাজকর্ম করেই তারপর নাটক করবে। এবার ওদের অনুমতি নিতে হবে, অবশ্যই নিয়ে নেবে, যারাই নাটক করুক বউ হিসাবে। ওদের সন্তুষ্ট করে ঘরের কাজকর্ম ঠিক রেখে রাত্রেবেলা নাটকে দিয়েছে, রাত্রেবেলা নাটক, ওরা যখন দেখতে দেখতে ইয়ে হয়ে যাবে, মানে অভিভূত হয়ে যাবে, তখন বলবে যে না, বৌমা খুব ভালো করেছে বা আমার মেয়ে খুব ভালো করেছে। এটাই তো দর্শকদের কাছে বলতে চাইবো, আমরা এই বার্তাটা পেলাম যে যারা সমালোচনা করে তারা করবে পিছনে, আমরা এগিয়ে যাব, আমরা সফলতা পেলে যারা সমালোচনা করছেন ওরাই একদিন আমাদেরকে আবার প্রশংসা করবে। ধন্যবাদ ম্যাডাম, অনেক কিছু জানতে পারলাম। মহোদয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, যে আমরা শুনেছি আপনি একটা অনেকগুলি নাটক নির্দেশনা করেছেন। তো আপনার প্রথম নির্দেশনার নাটক এবং তার মানে প্রেক্ষাপটটা যদি আমাদের কাছে একটু তুলে ধরেন, আমরা সমৃদ্ধ হব আর কি। শোনো, একটা কথা বলি, আমি কোনোদিন বড়দের নিয়ে নাটক করিনি, কোনো নাটক নির্দেশনাও করিনি। বরঞ্চ আমার থেকে ছোট যারা, আমার ছেলে মেয়ের থেকেও ছোট যারা, তাদের নির্দেশনা আমি নাটক করেছি। এটা আমার মনোবৃত্তি। আর আমি স্কুলে আমার স্টুডেন্ট দিয়ে নাটক করিয়েছি, প্রথম হয়েছি, এই হয়েছি, সেই হয়েছি, এগুলি আমার স্টুডেন্ট দিয়ে। আমি কিন্তু কোনোদিন কোনো নাটক বড়দের দিয়ে নিয়ে নির্দেশনা করিনি নাটক।
বরঞ্চ বললাম তো আমি আমার ছোট যারা তাদের নির্দেশনা নাটক করেছি, আমার কোনো আপত্তি নেই, যে যেখানে বলেছে দৌড়ে গিয়েছি। এখান থেকে মধুর বাড়ি জামজুরি কতটুক দূর, সব কিছু সেরে সন্ধ্যার মধ্যে মধুর বাড়িতে চলে যেতাম, যাত্রা করতাম। আর বাকিগুলো তো বলে লাভ নেই, আগরতলাও গিয়ে রিহার্সাল দিয়েছি। সবটা দিক ম্যানেজ করি, নাটক করতে হয়। নাটক করলে মানুষ খারাপ হয় এটা আমি মানি না, এখনো মানি না। এখনো যদি কেউ আমাকে ডাকে আমি নাটক করব, বড় চোখে কম দেখি, পা খোড়া, তারপরও আমি নাটক করি। আমরা একটা আস্থা পেলাম যে ম্যাডামকে আমরা এখনো সঙ্গে পাবো যদি আমরা চাই। পাবে, অবশ্যই পাবে, কারণ আমি সবসময় নাটক পাবো। আচ্ছা ম্যাডাম, এবার আমাদেরকে বলুন যে আপনি বিগত অনেক বছর ধরে নাটক করেছেন, আপনার দেখা ত্রিপুরার বা ত্রিপুরার বাইরের ভালো কিছু নাটক, বা আপনার সেগুলো আপনার নিজের করা নাটকের মধ্যেও হতে পারে, কিছু নাটকের নাম যদি বলেন। আমি প্রথমেই বলবো ক্ষুদিরামের মা। এটা আমি মেন চরিত্রে, কিন্তু যিনি নির্দেশনা করে দিয়েছেন অপূর্ব। আমি অন্য নাটক দেখি কিন্তু ভুলে যাই, মনে থাকে না আমার, সত্যি কথা কি। আর এটা আমার খুব প্রিয় নাটক। তারপরে শাস্তি আছে, রবি ঠাকুরের শাস্তি, এটাও আমার খুব প্রিয়। অনেকগুলি আছে আমার প্রিয়, এখনো বললে আমি করি। লেটেস্ট শুভব্রতের নির্দেশনায় যে নাটকটা করেছি, এটা আমার অন্তরের অন্তঃস্থলে গেঁথে আছে, কারণ একটা মায়ের আর্তনাদ, আত্মচিৎকারের কাহিনী। এটা আমার খুব ভালো লেগেছে, এটাও করে এটাও ভালো লেগেছে। আরও অনেক নাটক করেছি যেগুলো ভালো লাগে বা এখনো মনে আছে, গেঁথে আছে, এগুলোর কথাই আমি বললাম। নাটক বলে আমি শেষ করতে পারবো না, কত নাটক করেছি, অনেক নাটক করেছি জীবনে। আচ্ছা, তো আমরা শুনেছি যে আপনার অনেক শিষ্য আছেন, অনেকে ভালো এখনো নাটক চালিয়ে যাচ্ছেন। আপনার অনুপ্রেরণায় অনেকেই এখনো নাটককে, ত্রিপুরার নাট্য জগৎকে চালিয়ে যাচ্ছেন। আপনার শিষ্যদের মধ্যে এমন ভালো যারা এখনো নাটক চালিয়ে যাচ্ছেন, তাদের নাম যদি তুলে ধরেন আমাদের দর্শকদের সামনে। প্রথমে ধরবো আমি শুভব্রত চক্রবর্তী, দ্বিতীয় শিউলি মজুমদার, তৃতীয় হচ্ছে তোমার অমৃত সিং, তারপরে হচ্ছে তোমার হারাধন্দ। তোরা তো আমার থেকে বয়সে বড়, ওদের নির্দেশনা আমি নাটক করেছি, ওরা আমার পূজনীয় ব্যক্তি, ওদের আমি আমার চয়েসের খাতায় রাখি। কিন্তু যেহেতু আমার থেকে অনেক বড়, আমি শ্রদ্ধাই করি, ভালোবাসি। সবাই কি এই অঞ্চলেরই? না, উদয়পুর? আগরতলা, উদয়পুরে আছে ম্যাক্সিমাম, তা বাইরেও আছে। তারপরে তোমার আরো আছে অমৃত শিব আছে, আর সুমিত কুমার দত্ত, রিক্রিয়েশন সেন্টার, এখানে ওর পরিচালনা নাটক করি আমি। ওদের নামগুলি আমার ভালো লাগে এই কারণে, ওদের পরিচালনার মানে পলিসিটা অন্যরকম, একদম যুগোপযোগী যাকে বলে আর কি, এই জন্য ভালো লাগে আর কি। এখনো ওরা আছে, নাটক করে। ওই তো আমাকে একটা নাটক দিয়ে গেছে স্ক্রিপ্ট, বনজোসনা। তাহলে আমরা সামনে আবার দেখতে পাবো আপনাকে নাটকে মঞ্চে। আমি বললাম আমার পা হাঁটতে পারি না, এই করতে পারি না, বললো আপনাকে এটা নাটক করে জিনিসটা এরকম যে আপনাকে ধরে ধরে নিয়ে চেয়ারে বসে। আমি বললাম আমার ডায়লগ মনে থাকে না, সুমিতকে বললাম আর কি, কিচ্ছু হবে না, পেছন থেকে আমরা মনে করিয়ে দেব। আরো আছে তোমার, অনেকেই বলে আমি যখন নাটক করি তখন একদম নাকি নেচারেল হয়ে যায়। আমি জানি না, কারণ নাটক তো আমি করি, অন্যরা দর্শকরা দেখে, এটা যে ওই মানে ওই কি বলবো, ওই সিচুয়েশনটা পুরো নেচারেল হয়ে যায়। এত আমি নাকি এত বেশি ইয়ে হয়ে যাই, জানি না দর্শকের কথা। কিন্তু আমি এটা বলবো, যেহেতু আমি ভালোবাসি, আমার সঙ্গে মানিয়ে নিই, আমার ওগুলো ভালো লাগে, ওটাই আমার জীবন। আমি ভেবে নিই এটাকে একবার দেই না, মানুষের গ্রহণ করুক না, দেখুক না। সত্যি এমন অনুপ্রেরণা আমাদের মাঝে পেয়ে আমরা সম্পূর্ণ সমৃদ্ধ। আমরা আপনার থেকে আরো অনেক কিছু শেখার আছে, আরো অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। তো আপনার সমকালীন যেসব অভিনেতা অভিনেত্রীরা আপনার সাথে নাটকে ছিলেন, ওনাদের কিছু নাম যদি আমাদের সামনে তুলে ধরেন, তাহলে আমরা মানে অনেক কিছু জানার চেষ্টা করব। তোমার মঞ্জুশ্রী বর্ধন একজন আছে, ও এখনো আছে। তারপরে তোমরা যদি পারো সুমিত কুমার দত্ত, খিলপাড়া বাড়ি, ওর সঙ্গে যোগাযোগ করতে পারো। তারপর রঞ্জিত গোস্বামী আছে,
ওর কাছেও যেতে পারো, বা ওর ওর নাম হতো আমার মতে ওদের এই তালিকায় আছে। শুভব্রত তো আছি, আর পুরনো যারা তারা তো এখন ছন্ন ছাড়া কেউ নেই। আমার সঙ্গে ফোনে হয়তো সবাই আছে, কিন্তু আগরতলায় ম্যাক্সিমাম, কলকাতায় চলে গেছে অনেকে, এরকম তো আছে। আর যারা বর্তমানে এখানে আছে তাদের কয়েকটা নাম বললাম আর কি আমি। আচ্ছা, তো আপনি আপনি ওই সময়কালে যখন নাটকগুলো করেছিলেন, ওই সময়কালে নাটক বা এখনকালে ত্রিপুরাতে যে নাটকগুলো হচ্ছে, আপনি যদি ব্যবধান করেন, আপনার কি মনে হচ্ছে যে ত্রিপুরার নাটকের জগৎ কি এগিয়ে গিয়েছে না পিছিয়ে যাচ্ছে? আমার মতে পিছিয়ে গিয়েছে। কারণ কি, আমরা যখন নাটক করতাম, বা এটা ছিল একটা কি বলবো সামাজিক ঘটনার উপরে বা বর্তমানে চলমান জীবনের সঙ্গে মিল রেখে এই নাটকগুলি হতো। এটা মানুষের হৃদয়গ্রাহী হতো, মানুষ গ্রহণ করত। এমন নাটক হচ্ছে এখন বোঝাই যায় না, এগুলি বিষয়বস্তুরা কি এটা বোঝাই যায় না। আমি বলেছি কয়েক। আচ্ছা মহোদয়, তাহলে আপনার প্রথম যে নাটক, জীবন শুরু যে নাটক দিয়ে, ওই নাটকের সম্পর্কে যদি আমাদের কিছু জানান। প্রথম নাটকটা হচ্ছে নটু বিনোদিনী, আর এখানে আমি বিনোদিনীর মার চরিত্রে অভিনয় করেছি। বিনোদিনীর মা ছিল মানে টাকা পিপাসু, মেয়েকে দিয়ে টাকা ইনকামের চেষ্টা করতো। মেয়ে কিন্তু অন্যরকম ছিল। আচ্ছা, আর আমার ওখানে চরিত্রটা ছিল একদম ঝগড়াটে, খরতালো যা আছে। আর আমার ভলিউমটা একটু অন্যরকম, যার জন্য আমার এরকম ওই পরিস্থিতিতে আমার গলাটা ভলিউমটা মানিয়েছে, আমি করতে পেরেছি। এবং এরকম নাকি এই যেই নাটকটা নটু বিনোদিনী যে করেছি, এই চরিত্রটা আমার সবসময় মনে থাকবে। এত ভালো। এটা নির্দেশনা করেছেন হারাধন দত্ত, আগরতলা পাবলিসিটি অফিসার। হারাধন দত্তর সময় করেছি। এটা আমার খুব ভালো লাগে এই নাটকটা। এখনো যদি কেউ বলে আপনি এটা করেন, আমার ওই দিন একজন বলেছে যে অভিনয় করেছেন, এই জায়গাটা একটু করেন না। কোন সময়কালে আপনার জীবনের কোন অধ্যায়, মানে কোন সময়কালে? এটা একদম প্রথম নাটকের কথা বলছি আমি। হ্যাঁ, তখন আপনি কতটুকু ছিলেন? তখন ধরো আমার বয়স কত হবে, 42-43 এরকম হবে। তখন প্রথম নাটক তো করেছি। আর নাটকটা করতে আমার ঝামেলা যদিও হয়েছে, কারণ আগরতলা গিয়ে রিহার্সাল দিতে হয়েছে, বা অন্য কোথাও ট্রাভি গিয়ে রিহার্সাল দিতে হয়েছে। কিন্তু এই নাটকটা আমার খুব প্রিয়, খুব প্রিয়। কারণ এটা দিয়েই আমার শুরু, মানে হাতে করি, যার জন্য এটাকে আমি সবসময় ভালোবাসি, আর কি বেশি ভালোবাসি। নাটকটা করেও ভালো লেগেছে, মানুষও গ্রহণ করেছে। এখনো আগরতলায় গেলে এই আপনার এই চরিত্রটা আর কেউ করতে পারবে না, এরকম শুনি আমার সঙ্গে। আমরা শুনেছি আপনি একটি বিজ্ঞান নাটকের নির্দেশনা দিয়েছিলেন এবং ওটা অনেক দূর গিয়েছে। তো সে সম্পর্কে যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন কিছু কথা। সবসময় বিজ্ঞান ভিত্তিক নাটক প্রতিযোগিতা হয় সর্বত্রই। এখান থেকে আমাদের স্কুলের টিমটাকে আমি তৈরি করেছি, এবং এটা ছিল তোমার কুসংস্কারের বিরুদ্ধে নাটকটা আর কি। এটা বাচ্চা কাচ্চাদের নিয়ে করিয়েছি। এর মধ্যে গান ছিল প্রচুর। এগুলি নিয়ে প্রথমে উদয়পুরে হয়েছে নাটকটা। অনেক নাটক চালিয়েছি, এটা যেহেতু বেশি নাম করেছে এই জন্য এই নাটকটার কথা বলছি আমি। এটা উদয়পুরেও ফার্স্ট হয়েছে। উদয়পুর থেকে যেটা ফার্স্ট হয় সেটা আগরতলায় যাবে। তা আমার টিম ফার্স্ট হয়েছে, আমি আগরতলা গেলাম। আগরতলায় কলকাতার বিচারক ছিলেন, ওনারা আমাদের নাটকটাকে ফার্স্ট করে দিল। আমরা মানে খুব প্রশংসা পেলাম নাটকটা করে। বাচ্চার যাদের দিয়ে করিয়েছি তারাও শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অনেক পেয়েছে। আমিও শ্রেষ্ঠ ডিরেক্টরের পুরস্কার পেয়েছি। এবং কলকাতার বিচারকরা আমার কিন্তু কথাটা মনে আছে, এই জন্য আমি বলছি, আমাকে ডেকে নিয়ে বললেন গানগুলো কে লিখেছে, সুর কে দিয়েছে। আমি বললাম আমি গান লিখেছি, আমি সুর দিয়েছি। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, বাবা আমি আমার এই ভাষায় বলছি, ওরা যেন আমাকে কি বলে ফেলে। তারপর দেখলাম না, ওরা খুব খুব উৎসাহিত করলো। তারপর লাস্টে আমাকে বলে দিল ফিনিশিং টাচে একটা গান লিখবেন, আপনার গান লেখাগুলি খুব ভালো, ফিনিশিং টাচে একটা গান লিখবেন, লিখে এটাকে সমাপ্তি ঘোষণা করবেন। এটা আমি পরে করে রেডি করেছি। দুর্ভাগ্য, আমার স্টুডেন্টদের কারোর মাধ্যমিক পরীক্ষা, কারোর 12 পরীক্ষা ছিল। আমরা কলকাতায় সিলেক্ট হয়েছি, বা একটা টিকিট এসেছে আমাদের হাতে, আমরা যেতে পারলাম না। আমাদের জায়গায় যারা সেকেন্ড হয়েছিল শিশু বিহার, ওরা গেল। কখনকার কথা এগুলো?
কখন ধরো আজ থেকে প্রায় 20 বছর আগে হবে। মানে তখনও বিজ্ঞান নাটক হতো না, স্কুল কোনো এরকম 15-20 ঠিক মনে নেই তো, আমার বুড়ো হয়ে গেছি তো, মনে থাকে না কিছু। আমরা এখনো দেখছি যে খুব দাপিয়ে হচ্ছে নাটক, এই স্কুল ভিত্তিক বিজ্ঞান নাটকগুলো। তো তখন কাল থেকে চলে আসছে। তো আপনি কার অনুপ্রেরণায় নাটকে এসেছেন? মানে আমরা অনেক সময় দেখি কেউ নাটক করে যাদের নাটক আমাদের মন ছুঁয়ে যায়, খুবই ভালো লাগে। তো এরকম আপনি নাটকে আসার আগে কার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন এবং আপনার ইচ্ছে জেগেছে যে আমিও নাটকে যাব? হারাধন দত্ত, ওনার নাটক দেখে আমি অভিভূত, এবং উনি আমাকে প্রথম হাতে করে দিলেন। উনি কি বলবো, উনি এক অভিনয় করতেন, গিরিশ ঘোষের অভিনয় করতেন। উনি রিয়েলি গিরিশ ঘোষ হয়ে যেতেন। উনি জীবনে একটা বিড়ি সিগারেট কিছু খাননি, অথচ মদমত্তর অভিনয় করেছেন, মনে হচ্ছে উনি গিরিশ ঘোষ। মানে আমি আপ্লুত ওনার অভিনয় দেখে। অথচ ব্যক্তিত্ব, পুরুষ, আমার খুব ভালো লাগে ওনার সব দিক চিন্তা করে। ওনার অনুপ্রেরণায় আমি বিশেষভাবে মানে নাটকের দিকে আকৃষ্ট হয়েছি। উনি কি এখনো নাটক চালিয়ে যান? এখন তো বয়স আমার থেকে বড়, এখন করেন না বোধহয়। এমনি ফোনে আমার সঙ্গে যোগাযোগ হয়, এরকম কথাবার্তা বলেন। বুড়ো হয়ে গেছে। ওনাকে তো অনেক সম্বর্ধনা দিল, ওই দিনও দিল একটা। কথা বলতে পারেন, মানে উনি নিজেকে অচল ভাবেন না আর কি, এখনো মানে সচল মনে করে। আর নাটক তো নিশ্চয়ই করেন না বোধহয় এখন, আমি ঠিক বলতে পারছি না এটা। আর করলেও বিষয় জানতাম, আমি ফোন করে আমাকে বলতেন, বলি আমি নাটক করছি। আচ্ছা, আপনার জীবনের মানে স্মরণীয় কোনো পুরস্কার বা সম্বর্ধনা এমন কিছু যদি আমাদের সাথে শেয়ার করেন, মানে আপনার জীবনে খুবই স্মরণীয়। আচ্ছা, আমি একটা হাসির কথা বলি এখানে। হ্যাঁ, শিলচরে যখন গেছি শাস্তি নাটক নিয়ে, আমার ছেলে তখন ক্লাস 3-তে পড়ে, মেয়ে 7-এ না, ঠিক কি 10। আচ্ছা, এখানে গেছে, আমি তো আমার পরিবার নিয়ে চলে যেতাম, ওদের কে দেখবে। আচ্ছা, আমার কর্তা আবার শাস্তি নাটকে আমার কর্তা রবি ঠাকুর গাইতেন, না গানগুলি গিয়েছিলেন। ওখানে আমরা খুব মানে অনেক পার্টি গেছে, কিন্তু ওরা রূপম নাট্য সংস্থা ছিল ওটা শিলচরে, ওরা আমাদের এত বেশি মানে ভদ্রতা করেছে। ওদের ভদ্রতা, নাটক করছি তখন আমাদের গানের রিহার্সাল হয়, এদিকে রিহার্সাল হয়, ওইদিকে রিহার্সাল হয়, গানেরগুলি প্রোগ্রাম চলছে। আর এই মেয়েকে নিয়ে আমি উপরে চলে গেছি, ব্যালকনি আছে তো, ব্যালকনিতে চলে গেছি। আচ্ছা, এর মধ্যে আমি বললাম আমার কর্তাকে, আবার আমি অনেক সময় বলতাম এই লাইনটা বুঝিনি, পরিষ্কার করে গাইবেন, ওনাকে আমি আবার ডিরেকশন দিতাম। আবার যখন উঠে গেলাম তখন এক ভদ্রটা, হাসির কথা বলছি আমি, মনে আছে আমার, এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলো, উনি কি আপনার বড় ভাই? আমি বললাম হ্যাঁ, আমার ভাই। মেয়ের সামনে মেয়ের বাবাকে বলাতে, কাতলা বলাতে, মেয়ে কাঁদতে কাঁদতে ফিট আমার বাবাকে কাতলা বলেছে। মানে এটা নাটকের ডায়লগ ছিল। যাক, ওখানে খুব আনন্দ করেছি। এই মানে রূপম নাট্য সংস্থা খুব ভালো ব্যবহার করেছে। আর ওই নাটকটা করে আমি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেলাম। কলকাতার বিচারক ছিলেন, একজন বিচারক আমাকে ডেকে বললেন, এখানে যদি ডিরেক্টর কেউ থাকতেন আপনাকে নিয়ে যেত নাটক করার জন্য। ওটা আমার মনে আছে, কারণ ওটা মনে থাকার কথা, তো আনন্দের কথা, ওটা আমার মনে আছে। আমাদের এই কথাগুলো আমাদের কাজ করতে উৎসাহ জাগায় অনেকগুলো। আমরা এটাও জানতে পারলাম। এখন আমরা শুনেছি যে আপনার অনেক শিষ্য আছেন, তার মধ্যে আপনার একজন শিষ্য আপনার নামেই নাট্য সংস্থা তৈরি করেছেন। তো সেই সম্পর্কে আপনার অনুভূতিটা যদি তুলে ধরেন আমাদের সামনে। বর্তমানে আমার প্রিয় হচ্ছে শুভব্রত চক্রবর্তী। ওর লেখা অনেক নাটক আছে। ও আমার দিকে চেয়ে একটা নাটক লিখেছে, যেটা আমি করেছি, খুব ভালো নাটক। একটা মায়ের মানে ভিতরগত আত্মনাদের কাহিনী, আর ও বেছে নিয়েছে আমি এটা করব। যাক, ওর নির্দেশনায় করেছি। তখন আমি যে শ্রেষ্ঠ না কি, এটা কিন্তু আমার এই সমস্ত আমার মনে থাকে না। এখন ও শ্রেষ্ঠ, ও যেটা আমাকে বলবে আমি সেটাই অ্যাকসেপ্ট করবো, এটাই মেনে নেব। খুব ভালো হয়েছে নাটকটা, এবং অনেকে দেখে এত প্রশংসা করেছে নাটকটা। আমি একটু পাগলা টাইপের ছিলাম আর কি, মানে পাগলা আর কি, কিছু মনে থাকে না। মানে আমার ছেলেটা আমাকে ফেলে চলে গেছে, একটা বৃদ্ধাশ্রমে আমাকে রেখে গেছে। কেউ এলে আমি মনে করতাম ওই আসছে,
নাটকটা খুব ভালো ছিল, ওর লেখনী দারুণ। এবং এই নাটক মানে এটা লাস্ট নাটক আমার, ও আমার খুব প্রিয়। ওর নাটক আমি আরো করব। এবং ওই দিনও যখন ফোন করেছে তখন বলেছে আমার নাটকটা আবার কবে করবে, ওই নাটকটাই আমি আবার করব। এত ভালো লিখেছে এবং এত ভালো লেগেছে। নাটকটার নাম কি? নামটা আমি ভুলে গেছি গো, নামটা আমার মনে নেই। নাট্য সংস্থানের নাম প্রতিভা নাট্য সংস্থা, ও আবার নামে নাট্য সংস্থা খুলেছে। আর একটা ডায়লগ একটু মনে আছে, একটা ডায়লগ যেমন ধরো শেষ জীবনে আর কি বৃদ্ধাশ্রমে দেওয়ার পরে একটা লাইন বলি আমি, একটা হ্যাঁ line বলি। বলুন বলুন। আমার কিন্তু আচ্ছা ঠিক আছে আমি বলিনি, তোমরা কিছু মনে করবে না, ভলিউমটা কিরকম যেন হবে জানি না। শুভ, শুভরে আমার আমার সব শেষ হয়ে গেল রে, আমার সব শেষ হয়ে গেল। আমি আমি যা চাইছি তা কিছুই হয়নি, কিছুই পেলাম না। আমার জীবনটা সমুদ্রের জলের মতো এপার থেকে ওপার চলে গেল। আমি আমি কিছুই বলতে পারলাম না, আমি কিছুই বলতে পারলাম না। আমার জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। অসম্ভব সুন্দর, অসম্ভব মানে সুন্দর। ভাষা আমার গায়েরও শিহরে হয়ে গেছে আপনার অভিনয় দেখে। তাহলে মানে আমরা যদি সবসময় আপনার অভিনয় দেখতে পাই তাহলে হয়তো আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো আপনার। এই বয়সেও আপনি নাটকের ইচ্ছে রাখছেন। আর আমাদের মধ্যে অনেক যারা যুবক যুবতীরা আছেন তাদেরকে অনেকেই আমরা চেয়েও পাই না, তারা অনেক অজুহাত দেখায়। আর আপনি এই বয়সেও এখনো আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, এখনো বলছেন, ইচ্ছে প্রকাশ রাখছেন যে আপনি আপনার নাটকগুলো আবার করতে চান। অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আমরা যদি বলতে চাই। তা এখন বলুন যে আপনি এই আমাদের আগত যে ও যুবক যুবতীরা যারা নাটকে আসতে চান তাদের কি বার্তা দিতে চান? তাদের একটা কথাই বলবো, সমাজে কিছু দিতে হলে নাটক করবেন। রামকৃষ্ণদেব বলেছেন যাত্রা আর থিয়েটার হচ্ছে লোকশিক্ষের বড় বাহন। 100 বক্তৃতা শুনে জানা হবে, একবার একটু দেখলে মনের ভেতর তাই গেঁথে যাবে। কাজী ওই কথা যদি মনে রাখি, আমাদের কিছু করতে হলে এভাবেই বাচ্চাদের অনুপ্রেরণা দিয়ে আমাদের নিয়ে আসতে হবে। নাটকটা হচ্ছে চলমান জীবনের বাস্তব চরিত্র। আমি যদি কিছু করতে পারি নাটকের মাধ্যমেই সবাইকে দিতে পারবো, করতে পারবো। আর বাধা বিঘ্ন এগুলো এড়িয়ে চলতে হবে। সমালোচনা করবেই সমালোচকরা, এতে গ্রাহ্য করার কিছু নেই। পিছন ফেলে এগুলি দাও, একদম পিছন ফেলে সামনের দিকে এগিয়ে যাও। আমরা অনুষ্ঠানের প্রায় একদম শেষ লগ্নে চলে এসেছি। মহোদয়াকে আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে যে ভাগ করে নিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সমৃদ্ধ আপনাকে পেয়ে। অসংখ্য ধন্যবাদ। আমিও খুব খুশি তোমাদের সঙ্গে আমার কথাগুলো শেয়ার করতে পেরে, আমিও খুব খুশি। এরকম এরকম সিচুয়েশনে মানে বলার ইচ্ছা থাকলেও অনেকে বলতে পারে না, কিন্তু আমার খুব ভালো লাগছে তোমাদের কাছে কথাগুলো বলে। ধন্যবাদ তোমাদের, অনেক অনেক ধন্যবাদ, কষ্ট করে এসেছো, ধন্যবাদ। আমরাও আপনার কাছ থেকে অনেক কিছু আরো জানবো, অনেক কিছু শিখবো, অনেক কিছু শেখার বাকি আছে আপনার কাছ থেকে। তো আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।